দেশ জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি, পরিবর্তনের পথে এক অস্থির বাস্তবতা, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক পরিসরও ক্রমাগত উত্তপ্ত, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নেই কোনো নিয়ন্ত্রণ। নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে উত্তপ্ত হচ্ছে রাজধানী ঢাকা। আর এসব বিষয়ে দেশের পরিবেশকে আরো জটিল করে তুলছে। চারিদিক থেকেই সমালোচনার ঝড় বইছে। বর্তমান প্রেক্ষাপটের এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। উত্তপ্ত বাংলাদেশে যে কোনো সময় ঘটবে বিস্ফোরণ, মহাসংকটে ইউনূস। এদিকে আমাকে সরিয়ে তোমাদের লাভ কি হলো, ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন শেখ হাসিনার। জানিয়ে দেব আজ দলের উদ্দেশ্যে ভাষণ দেবেন হাসিনা। দেশ ছাড়ার 6 মাস পর ক্যামেরার সামনে আসছেন তিনি। এরপরেই জানাবো নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। এদিকে ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি, বলেছে ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, পুলিশকে মারধর। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। উত্তপ্ত বাংলাদেশে যে কোনো সময় ঘটবে বিস্ফোরণ, মহাসংকটে ইউনূস। শেষের দোরগোড়ায় এসে ঠেকেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তরফে দাবি করা হয়েছে এমনটি। 1 বছরও হয়নি গঠন করা হয়েছে এই তদারকি সরকার। বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র গণ অভ্যুত্থান, হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর সমবেত দাবিতে তদারকি সরকারের মাথায় বসেছিলেন নোবেলপ্রাপ্ত ইউনূস। কিন্তু নতুন বাংলাদেশকে দিশা দেখাতে তিনি ব্যর্থ। আর বেশি দিন সময় নেই এই সরকারের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। যত দিন যাচ্ছে জনসমর্থন কমছে ডক্টর ইউনূসের। গত বছরের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশ রাজনৈতিক পালাবদলের পর্ব চলছে। গত জুলাই আগস্ট মাসে যে পরিমাণ জনসমর্থন নিয়ে সরকারে এসেছিলেন ইউনূস, এখন তা অনেকটাই কমে গেছে। এর কারণ মূলত বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা এবং দৈনন্দিন জীবনযাত্রার মানের অবনতি। তবে এই পরিস্থিতি থেকে বেরোনোর একটি উপায়ও দেখানো হয়েছে আইসিজের প্রতিবেদনে। আইসিজের দাবি, ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। সেক্ষেত্রে সংস্কার প্রক্রিয়ায় প্রযুক্তি এবং আর্থিক সাহায্য, নির্বাচন পর্যবেক্ষণ এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার মতো বিষয়ে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। আগামী 2026-এর মধ্যেই নির্বাচন হওয়ার কথা রয়েছে, তবে তার আগে প্রয়োজন সর্বাঙ্গীন রাজনৈতিক সংস্কার। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে স্পষ্ট চাপান উত্তর শুরু হয়েছে। ইউনূস বিরোধী মনোভাবও তৈরি হচ্ছে অনেক অংশে, যার জেরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে সরকার। বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতির বিষয়ে আইসিজির এক কর্মকর্তা বলেন, এই আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে এবং দেশকে সঠিক পথে ফেরাতে এখনো কিছুটা সময় লাগবে জনগণের। উপরন্তু ভারতের সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন দূর করার দিকেই জোর দেন তিনি। সেই সঙ্গে তিনি এও বলেন, অদূর ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। এদিকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, দুর্নীতির মতো সমস্যা তো রয়েছেই, তবে সামনে রাজনৈতিক এবং অর্থনৈতিক কিছু সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আইসিজির কর্মকর্তা। তবে সেগুলিকে কাজে লাগাতে রাজনৈতিক একতা এবং আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। আমাকে সরিয়ে তোমাদের লাভ হলো কি, ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনার প্রশ্ন। রবিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম টিমের সাপ্তাহিক আলোচনায় অংশ নেন হাসিনা। সেখানেই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের 18 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রথম মুখ খুলেন হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, অন্তর্বর্তী সরকার দিন ঘনিয়ে এসেছে, মোহাম্মদ ইউনূসের সরকারকে চলে যেতে হবে। ইউনূস সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এই সরকারের প্রতিটি বেআইনি কাজের বিচার হবে। মানুষের অধিকার, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য শাস্তি পেতে
হবে। আমি বলে রাখি, সেই দিন বেশি দূরে নয়। আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম টিমের সাপ্তাহিক আলোচনায় অংশ নেন হাসিনা। সেখানেই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রথম মুখ খোলে হাসিনা। দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না, তোমরা সাধারণ মানুষের কাছে যাবে। আমাদের ওই শ্রমিক যে চাকরিহারা, আমাদের ওই কৃষক যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের অনগ্রসর যারা আছে তাদের কাছে যাবে, তাদের খোঁজ নেবে, তাদেরকে নিয়েই পথে নামতে হবে। গত বছর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারাতে হয় আওয়ামী লীগ নেত্রীকে। তার বিরুদ্ধে কোটা ব্যবস্থার অবসান চেয়ে পথে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছাত্রদের নতুন একটি সংগঠন। সেই সংগঠনের নেতাদের উদ্দেশ্যে হাসিনার প্রশ্ন, কি আন্দোলন করলো ছাত্ররা? আজ কেন বাচ্চারা স্কুলের পাঠ্য বই সময়ে পায় না? দলের নেতাকর্মীদের উপরে নির্যাতনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি তা সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে ইউনূস সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, তিনি সরকার চালানোর নামে লুটপাট করেছেন, ছাত্রলীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ওই সংগঠনে ব্যান করার এখতিয়ার ইউনূস সরকারকে কে দিয়েছে? ছাত্রলীগকে ব্যান করার সে কে? আওয়ামী লীগের শাসন আমলে মানুষ ভালো ছিল দাবি করে শেখ হাসিনা বলেন, আজ সাধারণ মানুষের আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই। সারাদিন কামাই দিয়ে একজন দিনমজুর এক বেলার খাবার জোটাতে পারে না। আওয়ামী লীগের সময় তো এরকম ছিল না। তিনি বলেন, আমাদের সময় একজন দিনমজুর কাজ করে যা আয় করত তা দিয়ে সংসার চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নেই। আজ কৃষক সার পায় না, সেচ পায় না, বিদ্যুৎ পায় না। আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে। ইন্ডাস্ট্রি একের পর এক পড়ছে, তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সাংবাদিকদের উপরে চরম অত্যাচার হচ্ছে। প্রায় 1000 সাংবাদিক চাকরি হারিয়েছেন, কেউ কারাগারে বন্দী, এমনকি তাদের অ্যাক্রিডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। গত কয়েক মাসে পুলিশের উপরে হামলার নিন্দা করেন হাসিনা। তিনি বলেন, দেখা যাচ্ছে পুলিশের উপরে সব থেকে বেশি অত্যাচার হচ্ছে। পুলিশকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা বা বেঁধে ঝুলিয়ে রাখা। কসাইখানায় যেমন পশু হত্যা করে ঝুলিয়ে রাখে, ঠিক সেভাবেই মানুষকে ঝুলিয়ে রাখা। এ ধরনের অনাচার আর কত চলবে? দেশবাসী শান্তিতে থাকতে পারছে না। চুরি ডাকাতি ছিনতাই এভাবে আর কতদিন চলবে? যে কথা বলবে তাকেই ওরা মারবে। বাক স্বাধীনতা বলে কিছুই নেই। সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে। সংবাদপত্র এবং সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। অনেক সাংবাদিক এখনো কারাগারে, 6-7 জনকে তো হত্যাই করেছে। তিনি বলেন, আজ বাংলাদেশ কোথায় গেছে? জুলাই মাসের আগে পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিস্ময়। বুধ ও বৃহস্পতিবার দলের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। দেশ ছাড়ার 6 মাস পর ক্যামেরার সামনে আসছেন শেখ হাসিনা। আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার দলের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বলাই বাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন তিনি। গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ভারত তাকে আশ্রয় দিয়েছে। মঙ্গলবার তার ভারতে থাকার 6 মাস পূর্ণ হলো। 7ই ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারেরও 6 মাস পূর্ণ হবে। ফলে বোঝাই যাচ্ছে ঘরোয়া রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দলের ফেসবুক পেজে সরাসরি হাজির হতে চলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে হলেও একদিক থেকে দেশ ছাড়ার পর বুধবার প্রথম জনসম্মুখে আসবেন তিনি। গত বছর ভারতে চলে আসার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত 2 মাস যাবৎ যদিও তিনি বিভিন্ন দেশে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তবে সেই ভাষণে মূলত মোবাইল ফোন ব্যবহার করেছেন তিনি। তার মুখ বা অবয়ব দেখা যায়নি। বুধবার হাসিনা বাংলাদেশের সময় রাত 9টায় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আওয়ামী লীগের এই ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ। সেই সংগঠনের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে কথা বলবেন তিনি। পরদিন একই সময়ে ভাষণ দেবেন আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং অন্যান্য সমাজ মাধ্যমে যুক্ত হয়ে। কেন 6 মাসের মাথায় বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার ভাষণের জন্য বেছে নিয়েছেন হাসিনার আওয়ামী লীগ? 1 ফেব্রুয়ারি থেকে ময়দানে রয়েছে। দলের আন্দোলন কর্মসূচি করতে দেওয়া হবে না বলে ইউনূস সরকার ঘোষণা করেছে। হাসিনার উদ্দেশ্য দলের নেতাকর্মীদের উৎসাহিত করা। আওয়ামী লীগ মনে করছে ইউনূস সরকারকে নিয়ে মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। ইতিমধ্যে আন্দোলনে ভালো সাড়া মিলেছে বলে দল মনে করছে।
নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি সামনে এসেছে। ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীরা সংগঠিত হলেও রাজনৈতিক দল হবে ভিন্ন, যেখানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বে থাকবেন। এছাড়া সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরাও থাকতে পারেন। দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা। তাদের একজন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন। বর্তমান সরকারের রয়েছেন ছাত্রদের 3 উপদেষ্টা। তারা হলেন তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই 3 জন ধাপে ধাপে সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দিলে সরকারের ছাত্রদের অংশীদারিত্ব কিভাবে থাকবে সে বিষয়টি নতুন করে সামনে এসেছে। ছাত্ররাও বিষয়টি নিয়ে ভাবছেন। এক্ষেত্রে 3 উপদেষ্টা পদত্যাগ করলেও সরকারের ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করতে চান তারা। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। ছাত্ররা চাইছেন সরকারে তাদের অংশীদারিত্ব একেবারে শেষ না হোক। সেক্ষেত্রে কিভাবে সরকারের সঙ্গে ছাত্ররা কাজ করতে পারে সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সংগঠন দুটির অভ্যন্তরে, যেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে সরকারের উচ্চ মহলেও। ভোটার তালিকা হালনাগাদে সফল হয়নি ইসি, বলেছে ইসলামী আন্দোলন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের জনগণকে সম্পৃক্ত করতে নির্বাচন কমিশন ইসি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকেলে পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচন কমিশন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে। একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে গিয়ে হোঁচট খেয়েছে। এতে জনগণের মনে নতুন নতুন প্রশ্নের জন্ম হচ্ছে। বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাহীন থাকার কারণে তাদেরকে ভোটার তালিকার বাইরে রাখার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। তিনি বলেন, যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে এবং এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তির ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। সভায় দলটির নেতারা ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে সময় বাড়িয়ে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানাবিহীন ব্যক্তিদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানান। 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, পুলিশকে মারধর। রাজধানীর উত্তরায় 3 ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশকেও মারধর করা হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরের ওই থানায় এই হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানার কর্মরত সহকারী উপপরিদর্শক এএসআই মহাদেবের উপরে হামলা ও মারধর করা হয়। জানা গেছে, মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকেলে উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দার একাধিক সূত্র থেকে থানা ও পুলিশের উপরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি রনক জাহান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি আহমেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।